তো আমার যেটা প্রশ্ন সেটা হলো, স্বাধীনতার পরে যদি স্বাধীনতা বিরোধী শক্তিদের শাস্তি দিতে হয়, তাহলে অনেকটা সময় আমরা পার হয়ে এসেছি, তাহলে শাস্তি দেব না কেন? শাস্তি দেওয়া উচিত। কিন্তু আমার কথা হচ্ছে, নিষিদ্ধ এবং বিচার দুইটার মধ্যে তফাৎ আছে। নিষিদ্ধ আমি থাম করে ভাই আদেশে, এটার একটা বিচার বিবেচনা থাকতে হবে, এটার একটা যৌক্তিকতা থাকতে হবে, সেইটা আমি এখানে দেখতে পাচ্ছি না। এক। দুই হলো, জামাতে ইসলামকে যদি আমি যুদ্ধাপরাধের বিচার করি, তাহলে এই মামলায় তাকে তো আটকানোর কোনো সম্ভাবনা নাই, কেন আমার কাছে কোনো প্রমাণ নেই। যদি প্রমাণ না থাকে তাহলে কোন মামলায়? এই যে নাশকতা এবং ইত্যাদি এখন যে হলো, যেটা কোটা আন্দোলনে যেটা হলো, সেই মামলায় তো এটা আমি এখনো প্রমাণ এখন করতে হলে যদি সরকার প্রমাণ করতে পারে যে তারা এর সঙ্গে যুক্ত ছিল, তাহলে তাকে বলতে হবে যে এটা সন্ত্রাসী সংগঠন। হ্যাঁ, সেটাই। এখানে একটু ফারুক ফয়সাল, আপনাকে একটু থামিয়ে দিয়ে আমি যোগ করে দিচ্ছি। 2-3 দিন আগে আল জাজিরায় নিব বারকার, আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর একটি সাক্ষাৎকার নিয়েছে। নিব বারকার আমি অনুষ্ঠান মাঝে মধ্যেই দেখি, অত্যন্ত ঝানু সাংবাদিক আর কি। তিনি আমাদের তথ্য প্রতিমন্ত্রী মহোদয়কে বললেন যে, যা বলেছেন তার বাংলা অনুবাদ হচ্ছে এই, যে আপনি লাগাতার শুধু অভিযোগ জানিয়ে যাচ্ছেন জামাত এবং বিএনপি, কিন্তু আপনার কাছে কি প্রমাণ আছে? আমিও দেখেছি। তো সেই কথাটাই জিলুর রহমান বললেন আপনাকে, যে প্রমাণটা হাজির করতে হবে। জি প্লিজ। হ্যাঁ, আমি যেটা বলতে চাই সেটা হলো, জামাতকে যদি 71-এ তারা অপরাধের জন্য বিচার করি, তাহলে এক জিনিস, সেটা এতদিন কেন লাগলো? জামাতের বিচার তো হয়েছে, ফাঁসি হয়েছে, যুদ্ধাপরাধের বিচার হয়নি, হয়েছে অনেকটা, ঠিক আছে। কিন্তু এখন কথা হচ্ছে, যদি আমি জামাতকে নিষিদ্ধ করি, তাহলে বাংলাদেশে মৌলবাদ নিষিদ্ধ হয়ে গেল তা নয়। এই সরকার যে ক্ষমতায় আছেন, তারা কি জামাতের সাথে হাত মেলায়নি? মিলিয়েছিল একটা সময়, এবং তাদের সাথে মৌলবাদীরা নাই, মৌলবাদীরা আছে। এই 14 দলেই অনেক মৌলবাদীরা আছে। তো এখন আজকে যারা বলছে জামাতকে নিষিদ্ধ করা উচিত এটা সেটা, তারা নিজেরাই মৌলবাদী। তো আমরা একটা দেশ প্রতিষ্ঠা করেছিলাম ধর্মনিরপেক্ষতা এবং একটা অমৌলবাদী দেশ হিসাবে গড়ে তোলার জন্য, সেটা তো থাকেনি। আমরা সেটা করতে পারি নাই। তো সেই দুঃখ তো আমাদের রাখতে হবে। কিন্তু আজকে হুট করে নির্বাহী আদর্শে জামাতে ইসলাম ব্যান করাটা কতটা উচিত হচ্ছে, আমার প্রশ্ন আছে। এক। দ্বিতীয় প্রশ্ন হলো যে, সরকার এখন একটা ফ্রন্টে ব্যস্ত, সেই ফ্রন্টটা হচ্ছে এই কোটা আন্দোলন, ছাত্র আন্দোলন। সেটা মেরামত না করা পর্যন্ত আর একটা ফ্রন্ট খোলা কতটা উচিত হচ্ছে? আমি মনে করি খুলতেই হবে, খোলা দরকার, তাতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু খালি জামাত নয়, মৌলবাদী সমস্ত দলের বিরুদ্ধেই এই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। সো আপনি যেটা বলছিলেন যে আরেকটা ফ্রন্ট ওপেন করা কতটা সমীচীন এই মুহূর্তে, কেন মনে হচ্ছে, মানে এই ফ্রন্টে ওপেন করলে কি কি সমস্যা হতে পারে বলে আপনি মনে করেন, বা কি সমস্যা দেখেন আপনি? এখন হচ্ছে, আমি কোটা আন্দোলনের সমস্যায় এখনো সমাধান করতে পারিনি। একদিকে 6 সমন্বয়কারীকে নিয়ে ডিবি অফিসে রেখেছি, দ্বিতীয় দিকে অন্যরা রাস্তায় নেমেছে। তাহলে আমি তো এখনো এটা ঠান্ডা করতে পারিনি। ঠান্ডা করা জরুরি, কেননা এই দেশে 6 সমন্বয়কারী ডিবি অফিস থেকে যে বিবৃতি দিল, আপনার কাছে কি মনে হয়? জবরদস্তি মনে হয় আমার কাছে। অবশ্যই ডিবি অফিস থেকে বিবৃতি দেওয়া তার কোনো কথা নাই। তা সে বাইরে থেকে দিলে আমি মনে করতাম যে সত্যই দিয়েছে। আমি মনে করি তা হয়নি। আরেকটা হচ্ছে যে, মহামান্য আদালত বলেছেন যে জাতির সাথে মশকরা করেন না। এই মশকরা বন্ধ করতে হবে। মানুষ রাজনীতি এবং জননিরাপত্তা এবং অন্যান্য জিনিস মানে সরল চোখে দেখছে না। আরেকটা জিনিস, আমি এই অনুষ্ঠানে আসার আগে আমাকে অনেক সংবাদ মাধ্যম ফোন করে, মৃতের সংখ্যা আমার কাছে অত বড় নয়, কত অঙ্কটা বড় নয়। একজনও যদি মরে গিয়ে থাকে
তারও একটা জবাবদিহি থাকবে। মানে সেটা তো আইডিয়াল কথা, কিন্তু বাংলাদেশের ইতিহাসে মাত্র এই কয়েকদিনের মধ্যে যে পরিমাণ প্রাণহানি ঘটলো এবং যে পরিমাণ তরুণরা আহত হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, বাচ্চা মারা গেছে এবং যে ধ্বংসযজ্ঞ হলো, সেটা তো বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না যে ইভেন আমাদের লিবারেশন মুভমেন্টের সময় এরকম চিত্র এই স্বল্প সময়ের ব্যবধানে আমরা দেখেছি। আমরা দেখিনি। জি, এইরকম আমরা দেখিনি কোনো সময়। এক, দ্বিতীয় হলো চোখের ব্যাপারে যে কথাটা এসছে সেই কথা কিন্তু বাইরে প্রচার হচ্ছে না। আবার একটা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, রিউমার এখন কার পক্ষ থেকে কে ছড়াচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় এটা সরকারই ছড়াচ্ছে, এইটা হচ্ছে আমার ধারণা। সেটা হলো যে সবাই একটা বিপদের মধ্যে আছে এবং এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে, কিন্তু উদ্ধার পাওয়ার জন্য সরকারের দায়িত্ব হচ্ছে জননিরাপত্তাটা নিশ্চিত করা। জননিরাপত্তা এখনও নিশ্চিত না, মানুষ এখনও স্বাভাবিক পর্যায়ে যায়নি বলে আমি মনে করি। আরেকটা চিত্র, আমি এটা শুনেই আপনার মতামতটি নিয়ে আমি প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেনের কাছে যাচ্ছি, যে এক তো বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যা দাঁড়ালো সেটা আমরা কম বেশি স্বীকার করি আর না করি বুঝতে পারি, সবাই উপলব্ধি করতে পারি। আরেকটা হচ্ছে যে এই যে ইন্টারনেট শাটডাউন, মোবাইল নেটওয়ার্ককে সীমিত করে ফেলা, সোশ্যাল মিডিয়াগুলোকে অকার্যকর করে ফেলা, এটা বহির্বিশ্বের সঙ্গে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করেছে, ভাবমূর্তির সংকট তৈরি করেছে, অর্থনৈতিক সংকট যেটা ছিল সেটাকে আরও গভীর করেছে। কিন্তু আমি কোনো কোনো গণমাধ্যমে দেখছি এই প্রচারণাও আছে যে পৃথিবীর অনেক দেশেই ফেসবুক নিষিদ্ধ, অনেক দেশেই এগুলো হয় এবং সেই দেশগুলো হচ্ছে চীন, সেই দেশগুলোর মধ্যে আছে উত্তর কোরিয়া, তারাই বলছে সেই দেশগুলো হচ্ছে ইরান। তো আমরা কি ওই ক্লাবে নিজেদের নাম লেখাচ্ছি কি না? আমরা যদি স্বৈরাচারী দলে নাম লেখায় তাহলে আমরা বলতে হবে যে আমরা স্বৈরাচার, ঠিক আছে। তাহলে চীন হলে, উত্তর কোরিয়া হলে, ইভেন ভেনেজুয়েলা আজকে যে অবস্থায় পৌঁছাচ্ছে সে অবস্থায় 27 দেশের সাথে ওরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। যদি বাংলাদেশ করতে চায় করতে পারে, কিন্তু বাংলাদেশের কোমরে তো ওই জোরটা নাই যে দুনিয়া ছাড়া বাংলাদেশ দাঁড়াতে পারে। আমি মনে করি না যে এটা আছে। ফলে আমার কথা হচ্ছে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র এবং মানুষের অধিকার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের শক্তি একদমই কম, খুবই কম। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, ধন্যবাদ। আমি কয়েকটি বিষয়ের উপরে দৃষ্টি আকর্ষণ করব আপনাদের সম্মানিত দর্শক যারা আছেন, শ্রোতা, তাদের। প্রথম কথা হচ্ছে যে আমার সহকথক মৌলবাদী শব্দটা ব্যবহার করলেন, এটা আমি খুব একটা সন্তুষ্ট নই। বহুদিন আমি বলেছি, লিখেছি, এবং এন্ডেভার নামে 90 দশকে একটি পত্রিকা ছিল সাপ্তাহিক, সেখানে আমি প্রচ্ছদ প্রতিবেদনও করেছি এবং লেখাটা বোধহয় এখনও পুরনো ফাইলের মধ্যে পাবো খুঁজে। জামায়াতে ইসলামীকে মৌলবাদী বা তাদের সমর্থনকারী তাদেরকে মৌলবাদী বলা যায় না, এই জন্যে যে তারা ইসলামের মূলকে অনুসরণ করে না। ধর্মীয় মৌলবাদী হতে পারে, রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট, কারণ তারা ট্র্যাডিশনাল ইসলামের মধ্যে না, তারা পলিটিক্যাল ইসলাম, আমি বলতে পারি যে পলিটিক্যাল ইসলাম, রাজনৈতিক ইসলাম, ঠিকই বলেছেন। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে ফান্ডামেন্টালসকে অনুসরণ করলে তাকে মৌলবাদী হয়। এরা ধর্মান্ধ, এরা বিগাউটস। তো একটা কথা। আর একটা কথা হচ্ছে যে কোটা আন্দোলনের একটা সুফল হচ্ছে জামাত নিষিদ্ধ হওয়া। আমি এটা সেভাবে বিচার করি। তো জামাতের নিষিদ্ধ হওয়াটা অনেক পুরনো দাবি আমাদের। দাবিটা এখন হলো, কেন হলো, কিভাবে হলো, তা তথ্য সব কিছু আমার কাছে নাই। তবে আর একটা হচ্ছে, আমি জাস্ট একটা